আচ্ছা দেখো, সরল রেখার ভেক্টর সমীকরণ এটা আমরা এখন একটু দেখব। সরল রেখার ভেক্টর সমীকরণ। আচ্ছা, এখন এই সরল রেখার ভেক্টর সমীকরণ আমরা মানে একাধিক কন্ডিশনে বের করতে পারি। যেমন আমরা জ্যামিতিতে যখন সরল রেখা বের করছি তখন আমরা জানি কোনো একটা সরল রেখার যদি আমরা ঢাল জানতে পারি আর সরল রেখার উপর একটা বিন্দু জানতে পারি তাহলে সরল রেখাটা বের করা যায়। হ্যাঁ, তাহলে এখানে এরকমই একটা কথা বলা হয়েছে যে মনে করো কোনো একটা সরল রেখার সমীকরণ আমাকে বের করতে হবে, যে সরল রেখাটা এরকম ভাবে কোনো একটা ভেক্টর আছে, যেই ভেক্টরের সাথে একটা সরল রেখা সমান্তরাল, এরপর কোনো একটা বিন্দু দেওয়া আছে, ধরা যাক এ বিন্দু, এই এ বিন্দুগামী এবং এই সরল রেখার সমান্তরাল কোনো একটা সরল রেখাকে আমার বের করতে হবে, কোনো একটা সরল রেখার সমীকরণ আমাকে, ভেক্টর সমীকরণ আমাকে বের করতে হবে। তো এখন যদি সরল রেখাটা এই সরল রেখার সমান্তরাল হয় তাহলে আমরা ধরে নেই এটা হলো আমার সরল রেখাটা, এটা হলো সরল রেখা, এটা এ বিন্দুটা নির্দিষ্ট একটা বিন্দু। এই এ বিন্দুটার যদি যে কোনো জায়গায় আমরা যদি এখানে মূল বিন্দুকে ধরি, এটা হচ্ছে আমাদের মনে করো মূল বিন্দু, তাহলে এটা যদি মূল বিন্দু হয় তাহলে আমরা বলতে পারি যে এই ও এ বা এ ভেক্টর এটা হচ্ছে এই বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এই বিন্দুটা একটা ফিক্সড বিন্দু। এখন এই সরল রেখার উপরে যে কোনো বিন্দু যদি আমরা পি ধরি, হ্যাঁ, আর এই পি বিন্দুর অবস্থান ভেক্টর আমি বের করছি, বের করছি, রাখছি। এটা যদি সরল রেখার উপরে যে কোনো বিন্দু হয় তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা, এটা হলো আমার ভ্যারিয়েবল আর কি, যেমন জ্যামিতিতে তোমরা এটাকে এক্স ওয়াই মনে করতা, এখানে আমরা এটাকে মনে করব হচ্ছে আর ভেক্টর, অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর। এখন আমরা এমন একটা সমীকরণ লিখব যেই সমীকরণটা এখানে এই রেখার উপরকার যে কোনো অবস্থানেই পি বিন্দু থাকুক না কেন যাতে এই জিনিসটা প্রযোজ্য হয়। মানে যে সমীকরণটা সরল রেখার ভেক্টর সমীকরণটা হবে সে সমীকরণটা হবে এমন যে পি বিন্দুর উপর যে জায়গাতেই, মানে সরি, এই রেখার উপর এপি রেখাটার উপর যেখানেই থাকুক না কেন এটাকে আমরা বলতেছি বি ভেক্টর। এই বি ভেক্টরটা হচ্ছে সমান্তরাল, বি ভেক্টরের সমান্তরাল করে আঁকতে হবে। তাহলে পি বিন্দু যে অবস্থানেই থাকুক না কেন, আমরা যদি এরকম চিন্তা করি, দেখো এভাবে যদি আমরা একটা ভেক্টর চিন্তা করি তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে ওপি ভেক্টর প্লাস পি এ ভেক্টর, পি এ ভেক্টর, ওপি ভেক্টর প্লাস পি এ ভেক্টর ইকুয়ালস টু হলো আমাদের এ ভেক্টর, ইকুয়ালস টু এ ভেক্টর। এই জিনিসটা কিন্তু আমরা ত্রিভুজ বিধি থেকে বুঝতে পারি। এখন আমাদের যেটা হতে হবে সেটা হলো পি এ ভেক্টর যেহেতু বি ভেক্টরের সমান্তরাল, পি এ ভেক্টর যেহেতু বি ভেক্টরের সমান্তরাল, তাহলে আমাদের পি এ ভেক্টর ইকুয়ালস টু হইতে হবে ল্যামডা বি, যেখানে ল্যামডা হচ্ছে একটা স্কেলার ধ্রুবক। এখানে আমরা বলতেছি ল্যামডা একটি স্কেলার ধ্রুবক, ল্যামডা একটা স্কেলার ধ্রুবক। আচ্ছা, এখন এই যে পিএ, এই যে পিএ, এই পিএটা ল্যামডা একটি স্কেলার ধ্রুবক না, ল্যামডা, হ্যাঁ ল্যামডা একটি স্কেলার ধ্রুবক, রাইট। আচ্ছা, এখন এই যে পিএ ইকুয়ালস টু ল্যামডা বি বললাম, তাহলে পিএ ভেক্টরটা, এই পিএ ইকুয়ালস টু ল্যামডা বি হওয়ার কারণে পিএ ভেক্টরটা হয়ে গেল
সবসময়ই বি ভেক্টরের সমান্তরাল। আর পিএ কে আমরা এভাবে লিখতে পারবো, পিএ ভেক্টরকে আমরা এখন লিখবো ওপি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পিএ ভেক্টর কি লিখতে পারি? পিএ ভেক্টর ইকুয়ালস টু হলো এ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। এটা হচ্ছে পিএ ভেক্টর। তাহলে পিএ কে আমরা লিখলাম এ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা বি। তাহলে এখান থেকে ওপি এ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর মানে হচ্ছে আর ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা বি। তাহলে এখান থেকে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস ল্যামডা বি। আর ভেক্টরকে ওই পাশে নিলে এ ভেক্টর মাইনাস ল্যামডা বি। তাহলে এই হচ্ছে সরলরেখার ভেক্টর সমীকরণ। আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস ল্যামডা বি। এখন আমরা এই যে এখানে মাইনাস ল্যামডা বি, এখানে ল্যামডা যেহেতু একটা কনস্ট্যান্ট, এটা পজিটিভ নেগেটিভ হতে পারে। তাহলে আমরা সমীকরণটাকে এ প্লাস ল্যামডা বি এরকম ভাবেও আনতে পারি। এ ভেক্টর ইকুয়ালস টু হ্যাঁ, এ ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর প্লাস পিএ ভেক্টর। পিএ ভেক্টর পিএ ভেক্টর মানে হচ্ছে পিএ ভেক্টর মানে হলো, পিএ কি ঠিক করে লিখছি? পিএ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। হ্যাঁ ঠিক আছে। এ ভেক্টর, তাহলে ওপি ভেক্টর মানে হচ্ছে আর ভেক্টর, এ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর, তাহলে এ মাইনাস ল্যামডা বি। হ্যাঁ, এটাও আমরা সরলরেখার মানে কোনো ভেক্টর বি এর সমান্তরাল যদি হয় কোনো একটা সরলরেখা এবং সেটা যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দু এ দিয়ে যায়, তাহলে এটাকে আমরা আর ভেক্টর ইকুয়ালস টু এ মাইনাস ল্যামডা বি লিখতে পারি। এখন তোমাদের বইতে মনে হয় এ প্লাস ল্যামডা বি নিয়ে আসছে, এ প্লাস ল্যামডা বি। ওইখানে যেটা করছে সেটা হচ্ছে যে পি বিন্দুটাকে আমরা এখানে ধরছি, তো পি বিন্দুটা যদি ওই পাশে ধরতাম তাহলে এটা এ মাইনাস ল্যামডা বি হতো। এখন এই মাইনাস প্লাসটা আসলে কোনো ফ্যাক্টর না, এখানে প্লাসও দিতে পারি। যেমন তোমরা জানো y ইকুয়ালস টু mx প্লাস সি, এটা যে কোনো সরলরেখার সমীকরণ এম ঢাল বিশিষ্ট। এখানে প্লাস সি এর জায়গায় মাইনাস সি লিখলে আসলে কিছু আসে যায় না। সো এই মাইনাস চিহ্নটা বা প্লাস চিহ্নটা আসলে ফ্যাক্টর না। সো এটাকে আমরা এটাও লিখতে পারি, অর আর ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি, যেখানে ল্যামডা হচ্ছে একটা স্কেলার ধ্রুবক। তো এটা হলো আমাদের কোনো নির্দিষ্ট ভেক্টরের, কোনো নির্দিষ্ট সরলরেখার কোনো নির্দিষ্ট ভেক্টরের সমান্তরাল এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী কোনো সরলরেখার ভেক্টর সমীকরণ হচ্ছে আমাদের এটা। মানে আমরা এটাকে ব্যবহার করব, যদি এটা মাইনাস ডিরাইভ হয়েছে, কিন্তু আমরা এটাকে ব্যবহার করব আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি, প্লাস দিয়ে লিখলে জিনিসটা সহজ হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা কেস। এরপরে হলো যদি এরকম থাকে যে মনে করো স্যার, এটা হইতেছে এই সরলরেখার সমান্তরাল এবং একটা বিন্দুগামী। হ্যাঁ, কোনো একটা সরলরেখার সমান্তরাল না, কোনো একটা ভেক্টরের সমান্তরাল, কোনো একটা প্রদত্ত ভেক্টরের সমান্তরাল। হ্যাঁ, এবং কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী একটা সরলরেখার ভেক্টর সমীকরণ। এটা হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের সমান্তরাল, ঠিক আছে, এবং কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী, তাহলে এটা হলো আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি, এটা হচ্ছে ভেক্টর সমীকরণ। এখন আমরা যাব যে ধরা যাক আমাদের এরকম দুইটা বিন্দু দেওয়া আছে, এ বি দুইটা বিন্দু। এখন বলছে যে এই দুই বিন্দুর সংযোজক সরলরেখার সমান্তরাল, কোন একটা সরলরেখা, এই দুই বিন্দুর সংযোগ সরলরেখার সমান্তরাল এবং কোন একটা বিন্দু সি দিয়ে যায়, ঠিক আছে, কোন একটা বিন্দু সি বিন্দুগামী, এই সরলরেখার ভেক্টর সমীকরণ, যেটা তোমার ওই অঙ্ক আর কি, যে অঙ্কটা তুমি দিছো আমাকে। স্যার, আমি কি ম্যাথটা বলবো আরেকবার? হ্যাঁ, ম্যাথটা বলতে হবে না, ম্যাথটা এটাই ছিল, ম্যাথটা এটাই ছিল আমার মনে আছে। এখন এখানেও আমরা যেটা লিখতে পারবো
আমরা কিন্তু আগের যে তথ্য, মনে করো সি বিন্দুগামী, এই যে সি বিন্দুগামী সরলরেখা যেটা এ বি বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমান্তরাল, এ বি বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমান্তরাল এবং সি বিন্দুগামী কোন সরলরেখার ভেক্টর সমীকরণ বের করতে হবে। আমি যদি আগের নিয়ম অনুসারে লিখি সেটা আমরা লিখতে পারবো আর ভেক্টর ইকুয়ালস টু, হ্যাঁ, এই এ হলো সি, তার মানে সি ভেক্টর প্লাস ল্যামডা, এই এ বি ভেক্টর লিখতে হবে, এ বি বিন্দুর সংযোগ সরলরেখা গামী, তাহলে এখানে কি হবে ল্যামডা বি মাইনাস এ, সরি বি মাইনাস এ, আরেকটু বললে ভালো এরকম হতো লিখতে স্যার। পারি না? হ্যাঁ হ্যাঁ, আরেকটু বললে ভালো হতো আর স্যার, একটু বললে আর মানে কি আমি বলতেছি, আমাদের আমাদের ধরো এটা আরেকবার এ বি না, বললে, মনে মনে করো এ বি না, আরেকবার ধরো বললে। এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয় তাহলে আমরা, আর এই ভেক্টরটা তো হলো সি ভেক্টর, এটা হলো সি পজিশন ভেক্টর, হ্যাঁ এটা হচ্ছে সি বিন্দুর পজিশন ভেক্টর, তাহলে আমরা আগের আগের ইয়েতে দেখো আমাদের সমীকরণটা হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি, এই যে এটা হলো বি আর এটা হলো সি পজিশন ভেক্টর, তাহলে এখানে আমরা এই নিয়মেই যদি চিন্তা করি তাহলে আমরা আর ভেক্টর ইকুয়ালস টু সি প্লাস ল্যামডা বি, কিন্তু এই বি ভেক্টরটা হচ্ছে তোমার গিভেন দুইটা পয়েন্ট আছে এ বি, টু গিভেন পয়েন্টস, এই দুই গিভেন পয়েন্টের সংযোজক সরলরেখা দ্বারা চিহ্নিত যে ভেক্টর সেই ভেক্টরটা হচ্ছে বি, তাহলে দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা দ্বারা যে ভেক্টরটা হয়, যেমন আমরা এটা জানি যে এ বি ভেক্টর ইকুয়ালস টু হলো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা তো আমরা জানি এ বি ভেক্টর ইকুয়ালস টু যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা জানি না? হ্যাঁ, স্যার তাহলে স্যার আমরা এই জন্য লিখলাম আর ইকুয়ালস টু, এটা হলো সি মানে স্থির বিন্দু প্লাস ল্যামডা ইনটু বি, এই ভেক্টরটা হচ্ছে বি, তাহলে বি মানে হচ্ছে এবি ভেক্টর, তাহলে এবি ভেক্টর মানে হচ্ছে বি মাইনাস এ, ঠিক আছে? তাহলে এই হলো দুইটা নির্দিষ্ট বিন্দুগামী ভেক্টর সরলরেখার, দুইটা নির্দিষ্ট বিন্দুর সংযোজক সরলরেখার সমান্তরাল এবং অপর কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এরকম রেখার ভেক্টর সমীকরণ। এখন মনে করো তোমার প্রবলেম দেওয়া আছে এরকম, একটা কোশ্চেন। দেখো এখন তুমি তোমার কোশ্চেনের সাথে মিলাও, দেখো আমি বলতেছি, মনে করো তোমাকে বললো যে 4 1 মাইনাস 3 বিন্দুগামী এবং 1 2 4 এবং মাইনাস 1 0 3 বিন্দুদ্বয়ের সংযোগকারী ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ, ঠিক আছে? এটা বের করতে হবে। এখন তুমি দেখো তোমার অঙ্কের সাথে এটা মিলে কিনা রাফি, তুমি যে অঙ্কটা বলছিলা তোমার অঙ্কে কি বলা হয়েছে, অঙ্কটা এখন দেখো, অঙ্কটা এখন দেখো, দেখে পড়ো, আমি বলতেছি। রাফি কি আসো? জি স্যার। তোমার অঙ্কটা দেখো কি বলছে, তোমার অঙ্কটা এই সেম অঙ্কই। স্যার এই যে এই ক্ষেত্রে আমার একটা যেমন স্যার তুমি এই তোমার জায়গায় তুমি যে এইটা, অঙ্কটা দিছিলে অঙ্কটা স্যার এটা পড়ো না, কি তোমার আছে? অঙ্কটা একটু পড়ো। স্যার স্যার এটা তো সি ভেক্টর নাকি স্যার? কোনটা? না, এটা সি ভেক্টর কে বলছে, এই বিন্দুটার পজিশন ভেক্টর হচ্ছে সি, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে? আচ্ছা এটার আচ্ছা পজিশন ভেক্টর হচ্ছে সি, পজিশন ভেক্টর বলতে আমরা এইভাবে বুঝবো, সামহোয়ার কোথাও মূল বিন্দু আছে, সেই মূল বিন্দু আচ্ছা থেকে এই সি বিন্দুর পজিশন ভেক্টর এটা, আর এই রেখার উপর যে কোনো জায়গায় এভাবে পি বিন্দু আছে, তাহলে এই পি বিন্দুর পজিশন ভেক্টরকে আমরা বলতেছি আর, এটা হচ্ছে পি বিন্দু, যে কোনো বিন্দু, এই পি বিন্দুর পজিশন ভেক্টরকে আমরা বলতেছি আর, ঠিক আছে? এবং এটাকে আমরা এই এই আর দিয়ে চিহ্নিত করি, এখানে আরটা হচ্ছে ভ্যারিয়েবল, এর ভিতরে এক্স ওয়াই জি আছে, এক্স ওয়াই জেড আছে, ঠিক আছে? হ্যাঁ, এখন তুমি যে অঙ্কটা দিছো সেই অঙ্কটা পড়ো, কি বলছো অঙ্কটা? স্যার আমি যেটা দিছি, হ্যাঁ হ্যাঁ, তুমি যে অঙ্কটা দিছি। স্যার ওখানে বলা হয়েছে 1 2 মাইনাস 6 হ্যাঁ, 1 2 বিন্দুগামী হ্যাঁ বিন্দুগামী, এই যে বিন্দুগামী এবং এবং 2 মাইনাস
0 হুম, কমা, ও 4 হ্যাঁ মাইনাস 4 1 হ্যাঁ বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা সমান্তরাল হ্যাঁ সরলরেখার ভেক্টর সমীকরণ এবং কার্টেসীয় সমীকরণ হ্যাঁ হ্যাঁ ভেক্টর সমীকরণ বের করো। কার্তেসীয়তে আসতেছি পরে। এই যে দেখো একই অঙ্ক না, আমি সেম অঙ্কই তো করতেছি। এত বিন্দুগামী এবং এত এত বিন্দুদ্বয়ের সংযোগকারী ভেক্টরের সমান্তরাল বা সংযোগকারী সরলরেখা সমান্তরাল, একই কথা। এই দুই বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা দিয়ে একটা ভেক্টর যাবে, ওই সরলরেখাটাকে আমরা একটা ভেক্টর মনে করতে পারি। তাহলে ওই ভেক্টরের সমান্তরাল ভেক্টর বা ওই সরলরেখার সমান্তরাল ভেক্টর। তাহলে এই সরলরেখার সমান্তরাল বা এই ভেক্টরের সমান্তরাল তো একই কথা, বুঝতে পারছো? দুইটা বিন্দুগামী সরলরেখার সমান্তরাল বা দুইটা বিন্দুগামী ভেক্টর একই তো কথা। এই ভেক্টরের সমান্তরাল হবে ভেক্টরটা এইদিকে অথবা এইদিকে, ঠিক আছে? কাজে একই কথা হলো না, এটাই আমরা করতেছি। এখন আমরা এই যে আমাদের এই হলো আমাদের মূল জিনিস, যে r ইকুয়ালস টু সি ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি মাইনাস এ অথবা এ মাইনাস বি। এখানে ল্যামডা বি মাইনাস এও লিখতে পারি, ল্যামডা এ মাইনাস বিও লিখতে পারি, যেখানে প্রদত্ত বিন্দু দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব যে মানে ভেক্টর সমীকরণ হলো r ইকুয়ালস টু সি, এটা হলো আমাদের সি। তাহলে এই সি বিন্দু যদি স্থানাঙ্ক এটা হয়, তাহলে সি বিন্দুর পজিশন ভেক্টর কি হবে? সি বিন্দুর পজিশন ভেক্টর হবে 4i প্লাস জে মাইনাস 3k, ঠিক কি না? সি বিন্দুর স্থানাঙ্ক যদি এটা হয়, তাহলে এটা হলো সি বিন্দুর পজিশন ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর। তাহলে এটাকে যদি আমরা এ ভেক্টর বলি, এটাকে যদি আমরা এ বিন্দু বলি, এটাকে যদি বি বিন্দু বলি, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এ বি সরলরেখা, এ বি এর সমান্তরাল যদি আমরা বলি, তাহলে এ বি অথবা বি এ একই কথা। তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে এইটা থেকে এইটা এই এই পজিশন থেকে এই পজিশন বাদ দেওয়া মানে হচ্ছে যে এটা স্থানাঙ্ক থেকে এটা স্থানাঙ্ককে বাদ দিতে হবে। তার মানে ল্যামডা আই ইন্টু আমরা কি লিখবো? 1 মাইনাস মাইনাস 1, তার মানে 1 প্লাস 2, সরি 1 প্লাস 1, 1 প্লাস 1, ঠিক আছে? প্লাস জে ইন্টু 2 মাইনাস 0, 2 মাইনাস 0 প্লাস কে ইন্টু কি হবে? 4 মাইনাস 3, 4 মাইনাস 3। এই হলো আমার এখন ভেক্টর সমীকরণ। তাহলে এখান থেকে r ইকুয়ালস টু পেলাম আই যদি আমরা কমন নেই। স্যার পরের ম্যাথটা আমি করতে পারবো স্যার, অসুবিধা নেই, কিন্তু আমার স্যার কোশ্চেন রয়েছে যে আর ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন দিকে? আর ভেক্টরটা কি স্যার এইদিকে? হ্যাঁ এইদিকে হ্যাঁ, আর আর ভেক্টরটা ভেক্টরটা? এদিকে। আর ভেক্টরটা আমি বলি, আর ভেক্টরটা হচ্ছে এই সরল রেখার উপরকার কোনো বিন্দুর পজিশন ভেক্টর। তাহলে এই বিন্দুটা এই সব জায়গাতেই হতে পারে। আর ভেক্টর বলতে আমরা যখন এখানে থাকতেছে তখন আর ভেক্টরের ডিরেকশন এদিকে, যখন এখানে তখন এদিকে, তখন এখানে এখানে। এখন আমি বুঝতেছি তোমার কনফিউশনটা কেন হচ্ছে। আর ভেক্টরের যে দিকটা, আর ভেক্টরের যে দিকটা, সেই দিকটা কিন্তু সরল রেখার দিক না। তোমাকে কিন্তু বলা হয় নাই যে আর ভেক্টরটা সরল রেখা। বলা হচ্ছে সরল রেখাটা পেতে হলে তোমাকে আর ভেক্টরের সাথে এই জিনিসগুলাকে ইনক্লুড করে তুমি এই বিন্দুগামী একটা এই দিক বরাবর ভেক্টরটা পাবা। মানে আর ভেক্টরের সাথে, মানে আর ভেক্টরের সাথে যদি তুমি এই ভেক্টর যোগ করো তাহলে তুমি এই ভেক্টর পাবা না। তাহলে এখন হ্যাঁ এই কন্ডিশনটাই আসলে তোমার সরল রেখাকে চিহ্নিত করতেছে। মানে সরল রেখা মানে কি? সরল রেখার ভেক্টর সমীকরণ কোনটা হবে? যে সরল রেখার উপর যে কোনো বিন্দুর জন্য যে সমীকরণটা প্রযোজ্য। তুমি দেখো যে আমি যেভাবে সমীকরণটা লিখতেছি সেটা সরল রেখার উপর যে কোনো বিন্দুর জন্য প্রযোজ্য না? যে এই বিন্দুর জন্য হবে কি? এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইকুয়ালস টু এই ভেক্টর হবে। এই বিন্দুর জন্য আমরা বলতে পারবো এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইকুয়ালস টু এই ভেক্টর হবে। বিন্দুটা যদি এইখানেও হয় তখন আমরা বলতে পারবো এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইকুয়ালস টু ওসি ভেক্টর হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই তো এই কথাটা স্যার, প্রযোজ্য। তার এই যে কথা দেখো, হচ্ছে স্যার এই ওসি ছবিটা দেখো, ভেক্টরটা বাইরে। এই ছবিটা দেখো, আমরা তো পি স্যার বিন্দুকে আমরা কয়েকটা পজিশনে চিন্তা করি। দেখো আমি কয়েকটা কালার দিয়ে তোমাকে জিনিসটা এঁকে বলতেছি। ধরো পি বিন্দুর এরকম কয়েকটা পজিশন আমি চিন্তা করলাম, সরলরেখার উপর পি বিন্দুর কয়েকটা পজিশন।
আছে। তাহলে আমার এ বিন্দুটা হলো এখানে স্থির বিন্দু, তাই না? তাহলে তুমি চিন্তা করো পি বিন্দুর এই প্রত্যেকটা পজিশন, এই যে এটাও পি বিন্দুর একটা পজিশন, তাহলে আমরা ও পি ভেক্টরের সাথে পি এ ভেক্টর যোগ করলে ও এ ভেক্টর পাবো না? এই যে ও পি ভেক্টরের সাথে পি এ ভেক্টর যোগ করলে আমরা ও এ ভেক্টর পাবো। আবার পি বিন্দুর এই পজিশনের জন্য আমরা বলতে পারি ও পি ভেক্টরের সাথে পি এ ভেক্টর যোগ করলে আমরা ও এ ভেক্টর পাবো। পি বিন্দুর এই পজিশনের জন্য আমরা বলতে পারি ওপি ভেক্টরের সাথে পি এ ভেক্টর যোগ করলে ও এ ভেক্টর পাবো। পি বিন্দুর এই পজিশনের জন্য, অর্থাৎ এই সরলরেখা বরাবর প্রত্যেকটা পজিশনের জন্য আমাদের এই কথাটা সঠিক। কিন্তু এখন তুমি প্রশ্ন করতে পারো, হ্যাঁ পি বিন্দু এখানে হলেও তো এটা সঠিক, পি বিন্দু যদি এখানেও হয় তাহলে তো ওপির সাথে পি এ যোগ করলে ও এ পাবো, তাহলে তো ঘটনা হইলো না। হ্যাঁ ঘটনা হইলো না, কিন্তু এই হইলো নার জন্য সরলরেখার ভেক্টর সমীকরণ, অর্থাৎ পি বিন্দু পার্টিকুলারলি এই সরলরেখা অবস্থান করতে হলে আমার আবার আরেকটা কথা আমাকে লিখতে হবে, সেটা কি পি এ ভেক্টরটা অবশ্যই এই ভেক্টরের সমান্তরাল। তাই আমরা লিখছি পি এ ভেক্টরটা, এই যে সেকেন্ড কন্ডিশন, যে পি এ ভেক্টরটা ইকুয়ালস টু বি ভেক্টরের সাথে কোনো একটা স্কেলার গুণিতক, অর্থাৎ পি এ ইকুয়ালস টু ল্যামডা বি। তখন পি এ ইকুয়ালস টু ল্যামডা বি শর্ত পূরণ করে যদি আমরা এইভাবে পি এ ভেক্টরকে সংজ্ঞায়িত করি, তাহলেই আমরা পি বিন্দুর সকল অবস্থানের জন্য এই সরলরেখার ক্ষেত্রে এই সমীকরণটা স্যাটিসফাইড বলতে পারবো। তাহলে এখন পি এ কে আমরা এই রিলেশন অনুযায়ী এ মাইনাস ওপি লিখলাম, আর এখানে ল্যামডা বি রাখলাম। সো আমার যে ইকুয়েশনটা আসলো আর ইকুয়ালস টু এ মাইনাস ল্যামডা বি আর আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি, এটা হয়ে গেল সরলরেখার ভেক্টর সমীকরণ। বুঝতে পারছো? কি বলো? পি বিন্দুর অবস্থান কিন্তু এই রেখা বরাবর না, পি বিন্দুর অবস্থান, পি বিন্দুর ভেক্টর সবসময় এইদিকে, যে ভেক্টর গুলা এইদিকে, এই ভেক্টর গুলার ডিরেকশন এইদিকে, ঠিক আছে? পি বিন্দু যেখানেই হোক না কেন ভেক্টরের ডিরেকশন এইদিকে। কিন্তু এই ভেক্টরটা তো আসলে আমি 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 তো এটার ইকুয়েশন বের করতেছি না, আমি ইকুয়েশন বের করছি পি বিন্দু যেই রেখাতে আছে সেই রেখার ইকুয়েশন, অর্থাৎ পি এর এই রেখা বরাবর যে কোনো অবস্থানের জন্য যে ভেক্টর রুলটা প্রযোজ্য হবে, সেই ভেক্টর রুলটাকে যদি আমরা লিখতে পারি তাহলে ওই রুলের আওতায় আমরা পি এর অবস্থান ভেক্টর গুলো পাবো। আচ্ছা এখন দেখো, তাহলে এখান থেকে এই যে এখানে আমরা ঠিক এই কাজই করছি, ওইটাকেই কাজে লাগিয়ে আমরা দুই বিন্দুগামী ভেক্টরের জন্য একই নিয়ম বের করলাম। এখন এখানে আমরা যদি লিখি যে এখানে আই কমন নিলে, রাফি কি আসো না চলে গেছো? ও রাফি গায়েব হয়ে গেছে। তাহলে আই ভেক্টর কমন নিলে এখানে হবে 4 আর এখানে হবে প্লাস 2 ল্যামডা, 4 প্লাস 2 ল্যামডা, প্লাস যে কমন নিলে এখানে হবে 1, এখানে হবে 1 আর এখানেও 2, 1 প্লাস 2 ল্যামডা, 1 প্লাস 2 ল্যামডা, প্লাস যদি এখানে কে কমন নেই তাহলে এখানে হবে -3 আর এখানে হলো 4 - 3, তাহলে 4 - 3 মানে হচ্ছে 1, 4 - 3 মানে হচ্ছে 1, তার মানে ল্যামডা -3, কে কমন নিলে হবে ল্যামডা -3। এই হলো আমার এই সরলরেখাটার ভেক্টর সমীকরণ, এটাকে আমরা অ্যান্সার করব। এখন এই ভেক্টর সমীকরণ থেকে আমাকে কার্টেসীয় সমীকরণ বের করতে হবে। তো কার্টেসীয় সমীকরণ মানে হচ্ছে যে কার্টেসীয় সমীকরণটা তে আমাদের এই ভেক্টর চিহ্ন আই জে কে এগুলো থাকবে না, থাকবে হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড। তো এখন সেই কার্টেসীয় সমীকরণ বের করার জন্য আমরা আর ভেক্টরটাকে, আমরা জানি আর হচ্ছে যে কোনো বিন্দু পি এক্স ওয়াই জেড এর পজিশন ভেক্টর। তাহলে আর ভেক্টরটাকে আমরা স্পষ্টত এভাবে লিখতে পারি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে equals to I into 4 plus 2 lambda plus j into 1 plus 2 lambda plus k into lambda minus 3। এই হচ্ছে ijk। এখন বাম পাশে ijk ডান পাশে ijk, এইটাও একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে বাম পাশের i আর ডান পাশের i এর উপাংশ মানে i কম্পোনেন্ট, এটার i কম্পোনেন্ট, এটার যে কম্পোনেন্ট, এটার যে কম্পোনেন্ট,
এটার কে কম্পোনেন্ট এটার কে কম্পোনেন্ট সমান হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে সুতরাং আমরা এখানে একটু লিখি, সুতরাং আমরা বলতে পারবো x equals to 4 plus 2 lambda, 4 plus 2 lambda। তাহলে এখান থেকে আমরা lambda equals to লিখতে পারি x minus 4 divided by 2। আবার এই y এবং এই মানে এই যে কম্পোনেন্ট এবং এই যে কম্পোনেন্টকে আমরা আবার ইকুয়েট করতেছি। তাহলে y equals to আমরা লিখতে পারি 1 plus 2 lambda, 1 plus 2 lambda। therefore এখান থেকে আবার lambda equals to পাচ্ছি y minus 1 divided by 2, y minus 1 divided by 2। ঠিক একইভাবে এখানে z আর এটাকে যদি আমরা একসাথে করি তাহলে এখানে আমরা পাচ্ছি যে z equals to lambda minus 3। therefore এখান থেকে আমরা lambda equals to পাচ্ছি z plus 3 divided by z plus 3 divided by lambda equals to z plus 3 divided by 1। এখানে আর অন্য কিছু নাই। তাহলে এই যে এক্স ওয়াই জেড এর মধ্যে যে রিলেশন হয় সরলরেখা সমীকরণ সেটাই। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে সবগুলাই ল্যামডা। তাহলে আমরা সরলরেখার ভেক্টর সমীকরণ বা কার্তেসীয় সমীকরণটাকে আমরা এখন এভাবে লিখব। তাহলে আমরা লিখব সুতরাং কার্তেসীয় সমীকরণ হচ্ছে x minus 4 divided by 2 equals to y minus 1 divided by 2 equals to z plus 3 divided by 1 equals to lambda। এখানে ল্যামডা যে কোনো একটা স্কেলার ধ্রুবক, এটা হচ্ছে আমাদের। তাহলে এই হলো আমাদের সরলরেখার কার্তেসীয় সমীকরণ। এই সমীকরণটার সাথে তোমরা পরিচিত না, তোমরা ত্রিমাত্রিক জ্যামিতি এখনো করো নাই। ত্রিমাত্রিক জ্যামিতি করলে এটা, এখন আমি একটা অঙ্ক করে দেখাতে চাই যে অঙ্কটার ক্ষেত্রে আমাদের যেমন এটা হচ্ছে কার্তেসীয় সমীকরণ। তো তোমরা আবার সরলরেখার কার্তেসীয় সমীকরণ সম্পর্কে জানো, সেটা হচ্ছে যে ax plus by plus c এই আকারের কোনো সমীকরণ হয়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমীকরণটা এই আকারের হয় নাই। ত্রিমাত্রিক জ্যামিতির সমীকরণ, ত্রিমাত্রিক জ্যামিতি তোমরা অনার্স লেভেলে করবা ওটা। তো ওই ত্রিমাত্রিক জ্যামিতির ক্ষেত্রে এরকম সমীকরণগুলো শিখবা। এটা হচ্ছে সরলরেখার কার্তেসীয় সমীকরণ। তো আমরা এখন একটু দেখি যে যদি এক্স ওয়াই দিয়ে সমীকরণ হয় তাহলে সেক্ষেত্রে সরলরেখার কার্তেসীয় সমীকরণ এরকম ভাবে পাওয়া যায় কিনা। আমরা আরেকটা অঙ্ক বানাবো। যেমন বলা হলো যে কোনো একটা সরলরেখা, যে সরলরেখাটা a24 এবং b-3 বিন্দুগামী এবং আরেকটা কোনো বিন্দু, আরেকটা এই দুই বিন্দুর সমান্তরাল, এই দুই বিন্দুর সংযোগ রেখা সমান্তরাল এবং আরেকটা বিন্দু ধরলাম সি -1 7। তাহলে এই বিন্দুগামী এবং এই দুই বিন্দুর সংযোজক সরলরেখার সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ বের করতে হবে। তাহলে এই হলো এই দুই বিন্দুর সংযোজক সরলরেখা, যেই সমান্তরাল সরলরেখা, সেই রেখার উপর যদি আমরা এরকম ভাবে যে কোনো বিন্দু পি নেই, তাহলে পি বিন্দুর পজিশন ভেক্টর যেটা, পি বিন্দুর পজিশন ভেক্টরকে আমরা যদি আর ভেক্টর বলি, পি বিন্দুর পজিশন ভেক্টর আর, তাহলে ওইভাবে আমরা লিখতে পারি আর ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এই হলো পজিশন ভেক্টর, সরলরেখার ভেক্টরটা। তাহলে আর কে আমরা লিখে ফেলি, আর হবে হলো এক্স আই প্লাস ওয়াই জে। আমরা যদি এটা এক্স ওয়াই প্লেনের কথা বলি তাহলে আর ইকুয়ালস টু হবে এক্স আই প্লাস ওয়াই জে। আর সি বিন্দুটা হবে, সি বিন্দুর পজিশন ভেক্টর হবে মাইনাস আই, কারণ -1i প্লাস 7j প্লাস 7j, এই প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে হলো
বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে হলো i ইন্টু -3 -2, তার মানে -5i, i ইন্টু -3 -2। আচ্ছা, আর এ ভেক্টর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর জে এর ক্ষেত্রেও হবে হলো প্লাস জে ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে হচ্ছে y কম্পোনেন্ট বাদ যাবে 4 - 5, তাহলে 4 - 5 = 1ই হবে, তাহলে এটা হলো শুধু জে। তাহলে এই আমরা সমীকরণটা পেলাম। এই হলো ভেক্টর সমীকরণ। আমরা যদি আর লিখে এভাবে, এখানে যদি আর লিখতাম তাহলে এটাকে ভেক্টর সমীকরণ বলতাম। এখন এখান থেকে কার্তেসীয় সমীকরণ আসার জন্য ব্যাপারটা কি হবে, যে এই এক্স আর এই ওয়াই, আমরা এটাকে আর একটু সাজিয়ে লিখি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ইকুয়ালস টু, এখান থেকে আই কমন নিলে আমরা পাবো -5 ল্যামডা -1 প্লাস, যদি জে কমন নেই তাহলে আমরা পাবো, জে কমন নিলে আমরা পাবো 7 প্লাস ল্যামডা বা ল্যামডা প্লাস 7। আচ্ছা, এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো x ইকুয়ালস টু -5 ল্যামডা -1। দেয়ারফর এখান থেকে আমরা ল্যামডা ইকুয়ালস টু পাচ্ছি x প্লাস y, that is minus x plus y না, x plus 1 divided by 5, এটা হলো ল্যামডা। ঠিক আচ্ছা, দেখো যে এই y equals to, এখান থেকে x equals to -1 -5 ল্যামডা, ল্যামডা equals to x plus 1 divided by x plus 1, ল্যামডা equals to x plus 1 divided by 5, এখানে মাইনাসটা আসবে। আবার আমরা যদি এখানে যে কম্পোনেন্ট গুলাকে ইকুয়েট করি তাহলে y equals to আসতেছে 7 প্লাস ল্যামডা, তাহলে এই ল্যামডার মানটা যদি আমরা এখান থেকে এখানে বসাই দেই তাহলে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হলো y 5y, এখানে হবে 5y equals to 35 minus x minus 1, that is x plus 5y minus 34 equals to 0। তার মানে হচ্ছে যে এই যে সরলরেখাটা সি বিন্দুগামী এবং এ বি সরলরেখার সমান্তরাল, এই সরলরেখাটার এটা হচ্ছে কার্তেসীয় সমীকরণ। তা আমরা ভেক্টর মেথডে যে কার্তেসীয় সমীকরণটা তাহলে এখন বের করলাম, আমরা এখন একটু ভেরিফাই করি যে আমরা যদি নর্মালি এটার কার্তেসীয় সমীকরণ বের করি তাহলে সমীকরণটা কি হয়, যে সি বিন্দুগামী এবং এ বি সরলরেখার এ বি সরলরেখার সমান্তরাল সরলরেখার কার্তেসীয় সমীকরণ। তাহলে আমরা জানি এটা লিখতে হবে y - 7 ডিভাইডেড বাই x plus 1 ইকুয়ালস টু হচ্ছে এই রেখাটার ঢাল, তাহলে এই রেখাটার ঢাল হবে 4 - 5 ডিভাইডেড বাই 2 - 3, তার মানে 2 plus 3, that is equals to 5। তাহলে দেখো এটা সমীকরণটা কি দাঁড়ায়, 5y minus 35 equals to, এখানে তো -1 হবে, তার মানে -x - 1। সো এই কোয়েশনটা আসতেছে এখান থেকে -1 এই পাশে আসলে +1 হবে, তাহলে x plus 5y minus 34 equals to 0। দেখো এই একই ভাবে ভেক্টর সমীকরণ থেকেও আমরা সরলরেখার সমীকরণ কিন্তু ডিরাইভ করতে পারতেছি। তো এইভাবে করে আমরা, এখানে তোমরা হয়তো বলবা যে না ভেক্টর সমীকরণের চাইতে তো এইভাবে করে আমরা সমীকরণটা সহজে প্রমাণ করতে পারি, কিন্তু ভেক্টর সমীকরণটা হচ্ছে একটা প্রেজেন্টেশন। কোনো কোনো ক্ষেত্রে ভেক্টর সমীকরণ আমাদের সমীকরণকে একটা জেনারেল ফর্ম দেয়, এই জন্য সরলরেখার এই ভেক্টর সমীকরণ জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। মানে তোমরা লক্ষ্য করো যে আমি দ্বিমাত্রিক ত্রিমাত্রিক সকল ক্ষেত্রে ভেক্টর সমীকরণটাকে সেম রাখতে পারতেছি, কিন্তু যদি আমরা কার্তেসীয় সমীকরণে যাই তাহলে দ্বিমাত্রিকের ক্ষেত্রে সমীকরণটা এরকম, ত্রিমাত্রিকের ক্ষেত্রে কিন্তু সমীকরণটা অন্যরকম হয়। কিন্তু এই সেম সমীকরণটা আমরা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক জ্যামিতিতে ব্যবহার করতে পারি যদি আমরা ভেক্টর সমীকরণ ব্যবহার করি। এখন তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই,
আরেকটা জিনিস একটু দেখাতে চাচ্ছি, সেটা হলো বৃত্তের ভেক্টর সমীকরণ। এটা তোমাদের বইতে নাই যদিও, তাও আমি একটু এটা নিয়ে একটু আলোচনা করি। বৃত্তের ভেক্টর সমীকরণ। আচ্ছা, বৃত্তের ভেক্টর সমীকরণ, ধরা যাক আমাদের কোন একটা বৃত্ত, যে বৃত্তটার একটা, আমরা জানি বৃত্তের কি থাকে, বৃত্তের একটা কেন্দ্রবিন্দু নির্দিষ্ট থাকে, কেন্দ্রবিন্দু নির্দিষ্ট হয়। আর যেটা হয়, বৃত্তের কেন্দ্রবিন্দু নির্দিষ্ট হয়, আর বৃত্তের উপরকার যে কোনো বিন্দুকে যদি আমরা বলি পি, তাহলে এই পি বিন্দুর পজিশন ভেক্টর আর কেন্দ্রবিন্দু সি বিন্দুর পজিশন ভেক্টর, এটা হচ্ছে সি বিন্দুর পজিশন ভেক্টর, আর পি বিন্দুর পজিশন ভেক্টরকে আমরা ধরে নিলাম আর। তো বৃত্তের পজিশন ভেক্টরটা আসলে কি হবে, সি যেহেতু একটা নির্দিষ্ট বিন্দু, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে পি বিন্দুটা সি বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলমান, এটা হচ্ছে আমরা জানি বৃত্তের শর্ত। তাহলে এই যে নির্দিষ্ট বিন্দুটা, এই যে নির্দিষ্ট দূরত্বটা, ধরা যাক এই নির্দিষ্ট দূরত্বটা হচ্ছে এ, সি থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। তাহলে আমরা এরকম বলতে পারবো যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ডেফিনেটলি আমরা এই ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারবো। আর ভেক্টর থেকে যদি আমরা সি ভেক্টরকে বাদ দেই, তাহলে সিপি ভেক্টর পাবো। অর্থাৎ আমাদের যে শর্তে সিপি ভেক্টরের মান আমাদের এ এর সমান, তাহলে এটাই কিন্তু বৃত্তের ভেক্টর সমীকরণ। এই জিনিসটাকে আমরা বলতে পারি এটাই হলো আমাদের বৃত্তের ভেক্টর সমীকরণ। এটাকে আমরা বলি বৃত্তের ভেক্টর সমীকরণ, যেখানে আমরা বলতেছি এ সমান বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা, সি হলো বৃত্তের কেন্দ্রের অবস্থান ভেক্টর, বৃত্তের কেন্দ্রের অবস্থান ভেক্টর আর 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 হচ্ছে বৃত্তের উপর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে যে এই যে বৃত্তের অবস্থান ভেক্টরটা আমরা এরকম বললাম, এই ক্ষেত্রে অবস্থান ভেক্টর দিয়ে মানে এই ক্ষেত্রে বৃত্তটার যে সমীকরণ আমরা পাবো, এই ভেক্টর সমীকরণ, আমরা যদি এটাকে বৃত্ত না চিন্তা করে আমরা যদি এরকম ত্রিমাত্রিক জ্যামিতিতে একটা গোলক কল্পনা করি, তাহলে একটা গোলকের ক্ষেত্রে যেটা হবে, গোলকেরও একটা কেন্দ্র থাকবে, যে কেন্দ্রের একটা পজিশন ভেক্টর থাকবে, এবং গোলকের পৃষ্ঠের যে কোনো বিন্দুর ক্ষেত্রেও কিন্তু এই একই কথা প্রযোজ্য হবে। কাজেই আমরা ভেক্টর সমীকরণ যখন বলি, তখন বৃত্ত এবং গোলকের সমীকরণের চেহারাটা একই রকম হয়ে যায়। একটা গোলকের ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে এরকম, একটা স্থির বিন্দু থেকে যে সকল বিন্দু সমান দূরে অবস্থান করে সেই বিন্দুগুলোকে নিয়েই আসলে একটা গোলক তৈরি হয়। কাজে বৃত্ত এবং গোলক উভয়ের ক্ষেত্রে, দ্বিমাত্রিক ত্রিমাত্রিকের ক্ষেত্রে ভেক্টর সমীকরণটা সেম হয়। আচ্ছা, এখন তোমরা যেহেতু বৃত্তের ভেক্টর সমীকরণ আমরা বললাম, আর যেহেতু তোমরা বৃত্তের সমীকরণ অলরেডি জানো, তা আমরা একটু দেখি যে বৃত্তের ভেক্টর সমীকরণ থেকে বৃত্তের কার্তেসীয় সমীকরণটা বের করা যায় কিনা। তো সেটা আমরা একটু চেক করি। যেমন আমরা যদি বলি সি, এটা যদি দ্বিমাত্রিক ক্ষেত্র হয়, তাহলে সি যদি তার কেন্দ্র হয়, তাহলে সি এর অবস্থান ভেক্টরটা হবে হচ্ছে, ওই যে আমরা বলছি সি এর অবস্থান ভেক্টর হবে হচ্ছে সি কেন্দ্র। তাহলে ধরা যাক কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আমরা কি ধরতে পারি, কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কে ধরলে আমাদের একটু সমস্যা হবে, না এইচ কে ধরতে পারি, এইচ কে এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এই এইচ কে কে আমরা ওই ভেক্টর ফর্মে যদি আমরা লিখি, তাহলে এটাকে লিখতে পারবো এইচ আই
প্লাস কে জে। এখানে কে কিন্তু একক ভেক্টর না, আই জে কে যখন আমরা বলি তখন কে হচ্ছে একক ভেক্টর, কিন্তু এখানে কে একক ভেক্টর না, কারণ এটা আমরা দ্বিমাত্রিক ভেক্টরের ক্ষেত্রে চিন্তা করতেছি। কাজে এই কেটা হচ্ছে দ্বিমাত্রিক তলে কেন্দ্রের স্থানাঙ্কের ভুজ, সরি কেন্দ্রের স্থানাঙ্কের কোটি। তাহলে এটা হচ্ছে সি ভেক্টরকে আমরা ভেক্টর ফর্মে এভাবে লিখতে পারি, কেন্দ্রের অবস্থান ভেক্টরকে। আর আর ভেক্টরকে আমরা বলতে পারি আর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে, এটা হচ্ছে আর। তাহলে এখন আমরা যদি ভেক্টর সমীকরণ লিখি তাহলে আমরা বলবো আর ভেক্টর থেকে যদি সি ভেক্টর বাদ দেই সেটার মান, আর ভেক্টর মাইনাস সি ভেক্টরের মান, তাহলে কি হবে, আর থেকে সি বাদ যাবে, তাহলে আই ইন্টু হবে এক্স মাইনাস এইচ প্লাস জে ইন্টু হবে ওয়াই মাইনাস কে। এই হচ্ছে একটা ভেক্টর যার মান, তার মান হচ্ছে এ। এখন কোন একটা ভেক্টরের মান সম্পর্কে আমরা কি জানি, কোন একটা ভেক্টরের মান হচ্ছে সেই ভেক্টরের এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টের স্কয়ারের যোগফল, স্কয়ারের যোগফলের বর্গমূল। তার মানে এখানে আমরা লিখবো এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু এ। এখন এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে এই যে দেখো আমাদের বৃত্তের সমীকরণ চলে আসলো, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের কার্তেশীয় সমীকরণ। তাহলে এখন ভেক্টর সমীকরণের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সমীকরণটার চেহারা কিন্তু কার্তেশীয় সমীকরণটার চেহারার চাইতে আরেকটু সিম্পল। তো এই হচ্ছে আমরা জ্যামিতি এবং ভেক্টরের একটা পারস্পরিক সম্পর্কের আলোচনা আমরা করলাম, কার্তেশীয় জ্যামিতি এবং কার্তেশীয় স্থানাঙ্কের সাহায্যে যে ভেক্টর। তো এই এই আজকের আলোচনা আমরা এখানে শেষ করব ভেক্টর সম্পর্কিত। তারপরে যদি তোমাদের ভেক্টরের চ্যাপ্টার তোমাদেরকে আমি করতে বলছিলাম, তোমরা ভেক্টরের চ্যাপ্টারটা একটু ভালো করে করো, গণিতের ভেক্টরের চ্যাপ্টার করার পর তোমাদের প্রবলেমগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, থ্যাংক ইউ।